হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ নিয়ে। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এদের মধ্যে কিছু প্রশ্ন যেগুলি আমরা আজকের ক্লাসে আলোচনা করব, এছাড়াও বাদবাকি প্রশ্নগুলি তোমরা আমাদের এই ক্লাস শেষ হওয়ার পর তোমাদের যে নোটস প্রোভাইড করা হবে সেই নোটে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করব এই সংঘবদ্ধতার গোড়ার কথা, অর্থাৎ ফোর্থ চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আমাদের আসতে পারে সেই নিয়ে। দেখো, আমাদের নাম্বার স্কোর করার ক্ষেত্রে এমসিকিউ পোর্শন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের থেকেও কিন্তু আমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়তে হবে। যেরকম তোমাদের জন্য প্রথম এমসিকিউটি থাকবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন। তোমাদের অপশনগুলি হলো নানা সাহেব, তাতিয়া টোপি, কুনওয়ার সিংহ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এর সঠিক উত্তরটি আশা করি তোমরা সবাই জানো। এর সঠিক উত্তরটি হলো নানা সাহেব। নানা সাহেব কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন এবং 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে নানা সাহেব যখন ব্রিটিশদের হাতে পরাজিত হন তখন তিনি নেপালে পালিয়ে গিয়েছিলেন। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন। তোমাদের অপশনগুলি হলো সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমাদের সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন। তিনি ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি জাতীয় কংগ্রেসের একজন নেতা ছিলেন এবং সবথেকে বড় বিষয় হলো তিনি 1905 খ্রিস্টাব্দে বাংলায় যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তোমাদের জন্য পরবর্তী এমসিকিউটি হলো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বিখ্যাত বইটি কে রচনা করেছিলেন। তোমাদের অপশনগুলি হলো মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিনায়ক দামোদর সাভারকার। এর সঠিক উত্তরটি আশা করি তোমরা সবাই জানো। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বইটি রচনা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। ইনি কিন্তু 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম আখ্যা দিয়েছিলেন। তোমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তোমাদের অপশনগুলি হলো 1880 খ্রিস্টাব্দ, 1885 খ্রিস্টাব্দ, 1890 খ্রিস্টাব্দ, 1895 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তরটি হলো 1885 খ্রিস্টাব্দ। 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর বম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ জাতীয় কংগ্রেস থেকে বিভিন্ন প্রশ্ন আমাদের পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে এবং জাতীয় কংগ্রেস কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ। তোমাদের পরবর্তী এমসিকিউটি হলো ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এটি কিন্তু ভীষণ ট্রিকি একটি প্রশ্ন এবং স্টুডেন্টরা এই প্রশ্নে অনেক সময় কনফিউজড হয়ে ভুল করে আসে। অপশনগুলি শুনে নাও। তোমাদের অপশনগুলি হলো লর্ড ডালহাউসি, লর্ড বেন্টিঙ্ক, লর্ড ক্যানিং, লর্ড মিন্টো। সঠিক উত্তরটি হলো লর্ড ক্যানিং। কারণ লর্ড ক্যানিংয়ের বদলে অনেক সময় স্টুডেন্টরা লর্ড ডালহাউসি করে আসে, কিন্তু তা ভুল। লর্ড ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি। তারপরে 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হয় তখন ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ রাজের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ভারতবর্ষ সরাসরি ব্রিটিশ রাজসিংহাসনের অধীনে আসে। লর্ড ক্যানিং, যিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন, তার সময় মহাবিদ্রোহ হয়েছিল এবং মহাবিদ্রোহ দমনের পর মহারানী ভিক্টোরিয়া লর্ড ক্যানিংকেই ভারতবর্ষের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছিলেন। তো লর্ড ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল, আবার লর্ড ক্যানিং ভারতবর্ষের প্রথম ভাইসরয়। এরপর আমরা এই অধ্যায়ের থেকে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি
পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখানে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলি ছাড়াও বাকি প্রশ্ন তোমাদের নোটে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি হলো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একজন সদস্য ছিলেন এবং তিনি ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকার জন্যই অধিক প্রসিদ্ধ ছিলেন। তিনি সে সময়ে ব্রিটিশ শাসনের বিভিন্ন অত্যাচারী স্বরূপ তুলে ধরার জন্য বিভিন্ন কার্টুন এঁকেছিলেন। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? এর উত্তরটি আশা করি তোমরা সবাই জানো। ভারতীয় জাতীয়তাবাদের জনক নামে পরিচিত স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বাণী, তার আদর্শ এবং তার রাজনৈতিক যে মতাদর্শ সেগুলি ভারতবর্ষের যুব সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করতে অনুপ্রাণিত করেছিল। তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি হল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি কে রচনা করেন? এই বইটি রচনা করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ভারতবর্ষের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত এবং তিনি কংগ্রেসের একজন নরমপন্থী দলের নেতা ছিলেন। ইনি ভারতবর্ষের প্রথম পর্বের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেখানে তিনি যোগদান করেছিলেন। তোমাদের জন্য চতুর্থ প্রশ্নটি হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপাত্রটির নাম কি? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপাত্রটির নাম হলো হিন্দু প্যাট্রিয়ট। আমরা অলরেডি হিন্দু প্যাট্রিয়ট নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করেছি। নীল বিদ্রোহের সময় হিন্দু প্যাট্রিয়ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আরেকটি প্রশ্ন যেটি আমাদের এই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তা হলো 19 শতককে সভা সমিতির যুগ নামে কোন ঐতিহাসিক অভিহিত করেছেন? এর উত্তরটিও আশা করি তোমরা সবাই জানো। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। ডক্টর অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কারণ 19 শতক থেকেই ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিগুলি গড়ে ওঠে, যেগুলি ভারতবর্ষে একদিকে যেমন জাতীয়তাবাদী আদর্শের উত্থান ঘটায়, অন্যদিকে তেমনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও নতুন পথের সূচনা করে। এরপর যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসি, তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পড়তে হবে। যেরকম প্রথম প্রশ্ন আমাদের পড়তে হতে পারে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সবাই জানো যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রচলন। এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু শুয়োরের চর্বি মিশ্রিত ছিল, এরকম একটি গুজবের ফলেই মহাবিদ্রোহের সূত্রপাত হয়। দ্বিতীয় প্রশ্নটি তোমাদের আসতে পারে হিন্দু মেলা প্রতিষ্ঠার কি উদ্দেশ্য ছিল? হিন্দু মেলা তোমরা সবাই জানো নবগোপাল মিত্র তিনি এটি চালু করেছিলেন এবং এর উদ্দেশ্য ছিল ভারতবর্ষে পুরনো যে সংস্কৃতি আদর্শ তাকে জাগরিত করা। তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি আসতে পারে মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্রের একটি সংক্ষিপ্ত বিবরণ তোমাদের 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে এবং এই প্রশ্নটি কিন্তু তোমাদের 4 নম্বর বা 8 নম্বরের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তো মহারানীর ঘোষণাপত্র এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর যদি আমরা বিশ্লেষণধর্মী উত্তরমূলক যে প্রশ্ন যেগুলো রয়েছে অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন সেগুলির ক্ষেত্রে আসি, তাহলে এই পোর্শনে আমাদের বেশিরভাগই টিকা হিসেবে প্রশ্নগুলি আসতে পারে। যেমন তোমাদের ক্ষেত্রে প্রথম প্রশ্ন যে আসবে সেটি হলো ইলবার্ট বিল বিতর্ক। আমরা জানি লর্ড রিপনের যিনি আইন সচিব ছিলেন কোর্টনি ইলবার্ট, তিনি ভারতীয় বিচারকদেরও সমান ক্ষমতা দেওয়ার জন্য ইলবার্ট বিল এনেছিলেন, কিন্তু পরবর্তীতে ব্রিটিশদের বিরোধিতার কারণে ইলবার্ট বিলটি বাতিল করা হয়। দ্বিতীয় প্রশ্নটি এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসটির ভূমিকা। আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এবং এই উপন্যাসেই বন্দে মাতরম নামে যে বিখ্যাত গানটি রয়েছে সেটি এই উপন্যাসেরই অন্তর্ভুক্ত এবং এই উপন্যাসটি ভারতবর্ষের জাতীয়তাবাদী উত্থানে ভীষণভাবে সাহায্য করেছিল। 3 নম্বর যে প্রশ্নটি আসতে পারে সেটি মহাবিদ্রোহের কোনো পোর্শন থেকে আসতে পারে, যেমন মহাবিদ্রোহের যে কারণগুলি রয়েছে সেগুলি বিষয়ে। তো মহাবিদ্রোহের সামরিক কারণ, মহাবিদ্রোহের সামরিক কারণ কি কি ছিল
এটি 4 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। যেমন 4 নম্বরের ক্ষেত্রে মহাবিদ্রোহের সামরিক কারণ যদি আমরা দেখি, তাহলে ব্রিটিশ এবং ভারতীয় সৈনিকদের মধ্যে যে বৈষম্য ছিল এবং পরবর্তীতে এনফিল্ড রাইফেলের যে প্রচলন, সেগুলি মহাবিদ্রোহের সামরিক কারণের মধ্যে আসতে পারে। আমরা যদি ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসি, তাহলে এই অধ্যায়ের থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের আসতে পারে পরীক্ষায়, তাদের মধ্যে অন্যতম হল মহাবিদ্রোহের চরিত্র। আমি এর পাশে স্টার মার্ক দিয়ে রাখছি, কারণ এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি বহুবার পরীক্ষায় এসেছে এবং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মহাবিদ্রোহের চরিত্র কী ছিল? কেউ এটিকে নিছক সিপাহী বিদ্রোহ বলেছেন, কেউ এটিকে জাতীয় বিদ্রোহ বলেছেন, কেউ এটিকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলেছেন, আবার কেউ এটিকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। তো এই প্রশ্নটি সবসময় আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটি মহাবিদ্রোহের থেকে আসতে পারে, তা হলো মহাবিদ্রোহের ফলাফল। দেখো, মহাবিদ্রোহের সুদূর প্রসারী ফলাফল হয়েছিল, এগুলি আমরা অলরেডি আমাদের ক্লাসে আলোচনা করেছি। মহাবিদ্রোহের যে সবথেকে বড় ফলাফল হয়েছিল, তা হলো ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ রাজ্যের প্রতিষ্ঠা। তৃতীয় যে প্রশ্নটি আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তা হলো 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি কী কী। এটিও আমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং জাতীয়তাবাদের উত্থান আমরা জানি 19 শতকেই হয়েছিল এবং তারপর থেকেই ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে প্রকৃত অর্থে সূচনা হয়। তো এখানে পাশ্চাত্য শিক্ষা বিস্তার, বিভিন্ন সভা সমিতির প্রতিষ্ঠা এবং এছাড়াও বিভিন্ন যারা মনীষী ছিলেন এবং বড় বড় যারা ব্যক্তিত্ব ছিলেন, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা ভারতীয় জাতীয়তাবাদের উত্থানে কীভাবে সাহায্য করেছিলেন, তা আমাদের এই প্রশ্নে জেনে নিতে হবে। বাকি যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলি তোমরা আমাদের নোটে পেয়ে যাবে। এবং আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্য পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।